সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনইউ স্টাডি হাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে বিবিএ প্রথম বর্ষের সকল বিভাগের জন্য, বিশেষত মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং বিভাগের জন্য বিজনেস ম্যাথমেটিক্স বা ব্যবসায় গণিতের একটি চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এনইউ স্টাডি হাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল কোর্সের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্পেশাল সাজেশন, হ্যান্ড নোটস নিয়ে আসছে। আমাদের এই সার্ভিসগুলো পেতে এনইউ স্টাডি হাবের পেজের সাথেই থাকুন। তো আজকে আমরা অনার্স বা বিবিএ আমাদের প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে বিজনেস ম্যাথমেটিক্স কোর্সটি নিয়ে কথা বলবো এবং আমাদের আজকের টপিক হলো নাম্বার সিস্টেম। শুরু করার আগে আমরা বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে কয়েকটা কথা বলে নিই। সেটা হলো যে আমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট, আমরা অনেক সময় এসএসসি ইন্টারমিডিয়েটেও ম্যাথ কমপ্লিটলি থাকে না, ম্যাথমেটিক্স কোর্স, যার কারণে এই কোর্সটা নিয়ে আমরা একটু ভীত সন্ত্রস্ত থাকি এবং অনেক সময় যেটা করি যে বিভিন্ন জায়গায় চটকদার বিভিন্ন সাজেশন পাই যে 3টা ম্যাথ করলেই কমন, কোনো চ্যাপ্টার থেকে 4টা ম্যাথ করলেই কমন। ওই ম্যাথগুলো আমরা বারবার করে মুখস্থ করতে চাই, করে আমরা যেটা করে ফেলি যে আমরা অঙ্কগুলো বুঝি না, পরে পরীক্ষার হলে গিয়ে খারাপ করি। তো আমরা এই মুখস্থ করার প্রবণতা থেকে বের হয়ে আসবো। আমরা কিন্তু আসলে ওই যে 4টা ম্যাথ মুখস্থ করছি এটা না করে আমরা যদি 4টা প্যাটার্নের ম্যাথ বুঝে বুঝে করি, ওই সময়টা এইখানে দিই, তাহলে যেটা হবে যে আমরা ওই টাইপের অন্য যে কোনো ম্যাথ আসলে পারবো। তো আমরা প্রিপারেশনটা এমনভাবে নিব যে আমরা মুখস্থে সময় দিব না, আমি এখন ক্লাসে যেভাবে একটা ম্যাথ বুঝিয়ে দিব সেইভাবে শুধু বুঝে বুঝে যদি তুমি আপনি প্র্যাকটিস করেন, তাহলে যেটা হবে আপনি যে কোনো ধরনের ওই প্যাটার্নের ম্যাথ আসলে কিন্তু পারবেন। এটা কোনো কঠিন ব্যাপার না, আমরা সহজভাবেই ব্যাপারটাকে বুঝবো। তো নাম্বার সিস্টেমের আলোচনায় যাওয়ার সময় আমরা প্রথমেই দেখব যে নাম্বার সিস্টেম থেকে আসলে কি কি ধরনের প্রশ্ন আসে। প্রথমেই আসে বিভিন্ন ধরনের ডেফিনেশনস আসতে পারে বা সংজ্ঞা, এরপরে অমূলদ সংখ্যার প্রমাণ, প্রুভিং অ্যান ইরেশনাল নাম্বার, অর্থাৎ যেমন আসে যে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, এরকম জিনিস। তারপরে a+ib আকারে প্রকাশ, অর্থাৎ আমাদের a+ib ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার আকারে প্রকাশ। বর্গ নির্ণয়, ক্যালকুলেটিং দ্য স্কোয়ার রুট, ক্যালকুলেটিং স্কোয়ার রুট আসে, এবং আমাদের আসে ক্যালকুলেটিং কিউবিক রুট। তার মানে এই ডেফিনেশনগুলো বাদে আমাদের 4টা প্যাটার্ন আছে এই চ্যাপ্টারে নাম্বার সিস্টেমে। তো আমরা কি করব, আমরা এই প্যাটার্নগুলো বুঝে বুঝে যদি প্রত্যেকটা প্যাটার্ন থেকে একটা বা দুইটা অঙ্ক বুঝে বুঝে করি, বা এখান থেকে আমরা আমাদের আজকের ক্লাস থেকে বুঝে নিই, তাহলে এই ধরনের বইয়ের যত ধরনের ম্যাথ আছে আমরা কিন্তু পারবো। অথবা এইটা দুইটা যদি আমরা বুঝে বুঝে এই দুইটাই ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু পরীক্ষার হলে যে প্রশ্নই আসুক না কেন আমরা সেটা অ্যান্সার করতে পারবো। এবং আমরা সবচেয়ে বেশি রিপিটেড যে কোশ্চেনগুলো বা সবচেয়ে সম্ভাবনাময় যে কোশ্চেনগুলো পরীক্ষা আসার মতো, সেগুলোই ক্লাসে সলভ করে দেখব। তো চলুন আমরা চ্যাপ্টারের ভিতরে ঢুকি। তো আমরা যদি এখানে দেখি যে নাম্বার সিস্টেমের এটা হলো একটা চার্ট, যে কি কি ধরনের নাম্বার নিয়ে নাম্বার সিস্টেমটা কাজ করে এবং আমাদের চ্যাপ্টারে আসলে কি কি ধরনের নাম্বার আছে। এটা দেখে কিন্তু খুব জটিল একটা চার্ট মনে হচ্ছে, অনেক বড় বিস্তৃত একটা চার্ট। এই ব্যাপারটাকে আমরা আগে জটিল করব না, আমরা ব্যাপারটাকে ব্রেকডাউন করে করে বুঝে বুঝে নিচের দিকে যাব। আমরা শুরুর দিকে ধরে নিব আমরা শুধু এই দুইটা বুঝবো, একটা হলো ইমাজিনারি নাম্বার আর রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারটাকে আমরা বলবো এরকম, সংখ্যা রেখায় ফেলা যায় এ ধরনের সংখ্যাই হলো রিয়েল নাম্বার। এটা যদি একটা সংখ্যা রেখা হয়, এটা 0 1 2 3, এর পাশে থাকবে -1 -2 -3। তার মানে এই যে সংখ্যা রেখায় যেগুলোকে ফেলা যাচ্ছে এগুলোই হলো আমাদের রিয়েল নাম্বার। অপরদিকে ইমাজিনারি নাম্বার কোনগুলো, যেগুলোকে আমরা নাম্বার বা সংখ্যা রেখায় ফেলতে পারতেছি না, এবং এগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আয় দ্বারা প্রকাশ করি। আমরা কিন্তু এইটা খুব মনে রাখার ব্যাপার, এই আয়টা নিয়ে আমাদের এই ম্যাথে অনেক ধরনের ম্যাথ থাকবে এবং আয় নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। তো আমরা আপাতত জেনে রাখি যে আয়টা হলো ইমাজিনারি নাম্বারের প্রতীক। এই ইমাজিনারি নাম্বার যেই সংখ্যার মধ্যে থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। যেমন আমরা যদি বলি যে 5 + 6i, তার মানে এটা একটা সংখ্যা যেখানে একটা ইমাজিনারি পার্ট আছে। তো সেই ধরনের ইমাজিনারি পার্টযুক্ত সংখ্যাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। এবার ইমাজিনারিটা আসলে কেন আমাদের জানা দরকার, নাম্বার সিস্টেমে কেন রাখা হলো, এটা একটা বিস্তৃত আলোচনা। যদিও সাধারণ জানার জন্য যদি আমি একটু বলে রাখি যে কিছু সমীকরণ থাকে যেগুলো আসলে রিয়েল নাম্বার দিয়ে প্রুফ করা যায় না, তখন আমাদের এই ইমাজিনারি নাম্বার লাগে। এরকম একটা জিনিস যদি আমি বলি
যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তখন আমরা কি লিখি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। এখন এই ধরনের সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা দেখি যে একটা বর্গ রাশির মান -1 আসতেছে, কিন্তু নর্মালি কিন্তু যদি -2 এর উপরে স্কোয়ার দিই তাও 4, শুধু 2 এর উপরে স্কোয়ার দিলে তাও কিন্তু 4ই আসে, কিন্তু এখানে আমরা একটা মাইনাস ভ্যালু দেখতেছি। তো তার মানে কি যে এই ধরনের সংখ্যা আমরা কিন্তু এই ধরনের ইকুয়েশন রিয়েল নাম্বার দিয়ে সলভ করতে পারতেছি না, কারণ এটা একটা ইমাজিনারি সংখ্যা দিয়ে আমাকে সলভ করতে হবে। তো এই জন্য আসলে আমাদের এই নাম্বার সিস্টেমে এই ইমাজিনারি অংশটারও ব্যবহার হয়, এবং আমাদের অনেক ম্যাথে ইমাজিনারি নাম্বারটা লাগবে। এবার আসি আমরা এই রিয়েল নাম্বারের দুইটা অংশ, ইররেশনাল এবং রেশনাল। ওই যে আমরা যেটা নিয়ে অনেক কথা বলবো যে √2 একটি ইররেশনাল নাম্বার প্রুভ করো, এখানে আমরা দেখব। তাহলে ইররেশনাল নাম্বার এবং রেশনাল নাম্বারের মধ্যে একটা যদি বেসিক ডিফারেন্স আমরা বলি যে পি বাই কিউ আকারে রেশনাল নাম্বারকে ফেলা যায়, যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা, এবং আরেকটা বড় শর্ত হলো কিউ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে যেখানে কিউ 0 থাক 0-র চেয়ে বড় হবে, এবং ওই সংখ্যাটাকে পি বাই কিউ আর ফরম্যাটে লেখা যাবে। আমরা এগুলোর কিন্তু ডিটেলস ডেফিনেশন আমরা একটু পরে দেখবো, এক লাইন করে আমরা দেখবো যে কি যদি পরীক্ষায় হোয়াট ইজ রেশনাল নাম্বার আসলে আমরা কি লিখবো। তাও এখানে আমি একটু বলেই রাখছি যে রেশনাল নাম্বার যেগুলোকে পি কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কিউ 0 না, আর ইররেশনাল নাম্বার হলো যেগুলোকে আমরা পি কিউ ফরম্যাটে, পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি না। এবার এই বাস্তব সংখ্যার মধ্যে এই মূলদ সংখ্যার বা রেশনাল নাম্বারের মধ্যে আমরা আবার দুইটা ভাগ দেখতেছি। একটা হলো ফ্র্যাকশন ইন্টিজার। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, আর রেশনাল মানে হলো যেমন 5/7, এটা একটা যেখানে একটা নিউমারেটর থাকে একটা ডেনোমিনেটর থাকে, অর্থাৎ লব হর রূপে যেটাকে প্রকাশ করা হয়। এরপর আসতেছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে আসে নেগেটিভ নাম্বার, মানে -1, -2, 0। এরপর পজিটিভ নাম্বার 1, 2, 3 এগুলো। এখন এখানে একটা ব্যাপার আমরা খেয়াল করি, এই যে এই 0 আর এই পজিটিভ নাম্বার এই দুইটা মিলে হয় হোল নাম্বার। আর পজিটিভ নাম্বার দুইটা ভাগে বিভক্ত, হোল আর পজিটিভ নাম্বারের কিছু অংশ আবার ন্যাচারাল নাম্বারও আসে। ওই যে আপনার হলো হোল নাম্বারের মধ্যে যেহেতু 0 ইনক্লুডেড, এই জন্য এটা হোল নাম্বারে চলে যাচ্ছে। আর ন্যাচারাল নাম্বারের মধ্যে আমাদের কি কি আছে? ইভেন নাম্বার, যেটাকে দুই দ্বারা ভাগ করা যায় অর্থাৎ জোড় সংখ্যা। অড নাম্বার, যেটাকে দুই দ্বারা ভাগ করা যায় না। প্রাইম নাম্বার, অর্থাৎ যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে আমরা বলতেছি প্রাইম নাম্বার, যেগুলোকে আসলে ওই সংখ্যা এবং 1 ছাড়াও অন্য আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো আমরা এগুলো একটু ডিটেলস ভিতরে এখন দেখব, ডেফিনেশন যদি আসে কিভাবে লিখব। তো আমরা দেখি যে জটিল সংখ্যা যদি আসে আমরা ডেফিনেশনে কি লিখব, যে complex numbers are numbers that consist of both a real part and an imaginary part। তো আমরা কিন্তু দেখছি যে এই যে এটা হলো সেই রিয়েল, আমাদের এইটা হলো সেই ইমাজিনারি পার্ট, এই যে আই যুক্ত পার্ট, আর এটা হলো সেই রিয়েল পার্ট। তার মানে একটা রিয়েল পার্ট থাকবে আর একটা ইমাজিনারি পার্ট থাকবে, ওইটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। তারপরে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কি? নাম্বারস দ্যাট ক্যান নট বি that can be represented on নাম্বার লাইন। আমরা যে বুঝালাম যে সেই সংখ্যা যেগুলোকে নাম্বার লাইনে ফেলা যায়। এরপরে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার আমরা কোনগুলোকে বলছি, যে যেগুলো নাম্বারস দ্যাট আর মাল্টিপলস অফ আই। ইম্পর্টেন্ট একটা কথা, যে মাল্টিপলস অফ আই যেগুলো, ওই যে আই যুক্ত যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা বলতেছি কাল্পনিক সংখ্যা। মাল্টিপলস অফ আই যেমন 3i, 5i বা ai, এই যে আমরা লিখতেছি, এগুলোকে আমরা বলতেছি ইমাজিনারি নাম্বার, অর্থাৎ যে আই এর গুণিতক। এরপর আমরা চলে যাই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা আমরা কোনগুলোকে বলছি? ওই যে বললাম দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ আকারে, যেটাকে প্রকাশ করা যায় ওয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স অ্যান্ড কিউ ইজ নট ইকুয়াল টু 0। এই যে দেখেন এখানে যদি যে সংখ্যাগুলো আছে এগুলোকে কিন্তু পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায়। যেমন এই যে 0.75, এটাকে কিন্তু আমরা 3/4 এভাবে আমরা লিখতে পারি, মানে পি বাই কিউ আকারে এটাকে প্রকাশ করা যায়। এরপরে অমূলদ সংখ্যা।
বা ইররেশনাল নাম্বার। আমাদের কিন্তু অনেক সময় এটা নিয়ে আমাদের পরীক্ষার হলে আসে যে পার্থক্য লিখো, একটু বড় প্রশ্ন আকারেও আসে। তো আমরা কি লিখব যে দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ ফ্র্যাকশনস, মানে ফ্র্যাকশনস মানে কি, যে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অ্যান্ড হ্যাভ নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং ডেসিমালস। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, নন টার্মিনেটিং মানে অসীম এবং নন রিপিটিং অপুনরাবৃত্ত, এই দুই ধরনের আমাদের ডেসিমাল থাকে। মানে কি বোঝাচ্ছি, দেখেন এইটাকে কিন্তু আমরা যদি লিখি তাহলে 0.75 শেষ, এ কিন্তু আর এখানে টার্মিনেট করে গেছে, এই দশমিকটা এখানেই শেষ। কিন্তু √2 ভ্যালু যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা এখানে শেষ না, এটা অসীম, চলতেই থাকবে। তো এইটা একটা বৈশিষ্ট্য। আর সেকেন্ড আর একটা হলো যে নন রিপিটিং। নন রিপিটিং মানে কি, যেমন 1/3 যদি আমরা বলি তাহলে দেখবেন এই ভ্যালু আসতেছে এরকম 333, মানে 3 রিপিট করতেছে, তখন আমরা একটা পৌনঃপুনিক দিই। কিন্তু এইখানে আমরা যদি দেখি 4 কিন্তু আর মানে 4 এরকম হচ্ছে না, এই 4 এর পরে 1 চলে আসছে। আবার এমনও না যে 4 1 এইভাবে যাচ্ছে, মানে 4 1 এর পরে 4 2, এরপরে আবার 1 3, মানে কোনোভাবে এটা রিপিট করতেছে না, তাহলে নন রিপিটিং। তাহলে এইটা হলো আমাদের অমূলদ সংখ্যা। এরপরে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি থাকবে, দ্যাট ইনক্লুড পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস অ্যান্ড জিরো। তার মানে যেগুলোর মধ্যে ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে এবং জিরো থাকবে। আর ফ্র্যাকশন কোনগুলা, যেগুলোতে একটা নিউমারেটর থাকবে, একটা ডেনোমিনেটর থাকবে, যেগুলো খুব সহজ একটা ব্যাপার, লব হর থাকে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, ইন্টিজার্স দ্যাট আর লেস দেন জিরো, মানে এই যে একটা সংখ্যা রেখা, এখানে কিন্তু এটা যখন জিরো, এখানে 1, এটা 2, আর এখানে কিন্তু -1 -2। তার মানে হলো যে জিরোর চেয়ে যেগুলো ছোট এগুলোই হলো সেই নেগেটিভ ইন্টিজার্স। এই পাশে যেগুলো আছে মাইনাস ভ্যালু, এগুলোকে আমরা বলছি জিরোর চেয়ে ছোট। এরপর লাস্ট দুইটা দিয়ে আমরা, আর দুইটা না, আর 2-3টা আছে। হোল নাম্বারে আমরা বললাম কোনগুলো, যে নন নেগেটিভ ইন্টিজার্স, আর একটা হলো জিরো থাকবে, যেটাতে ওই যে বললাম আমরা চার্টেও দেখে আসছি যে নন নেগেটিভ যেগুলো, পজিটিভ যেগুলো এবং জিরো, সেগুলো মিলিয়ে হলো আমাদের হোল নাম্বার। আর জিরোটাকে আমরা বলতেছি নিদার পজিটিভ নন নেগেটিভ, না এটা নেগেটিভ না পজিটিভ। ন্যাচারাল নাম্বার কোনগুলো, ওই যে বললাম যেগুলো কাউন্টিং এর জন্য ব্যবহার হয়। ক্লাসে যদি আমরা বলি যে কয়জন আছে গুনতে, তখন কিন্তু 1 থেকে গোনা শুরু হবে, ইউজড ফর কাউন্টিং। এই দুইটা দিয়ে আমাদের নাম্বার সিস্টেমের ডেফিনেশন শেষ হবে। মৌলিক সংখ্যা কোনগুলা, দ্যাট হ্যাভ এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস 1 অ্যান্ড ইটসেলফ। অর্থাৎ আমরা যদি 3 নিই তাহলে দেখেন 1 আর 3, এই দুইটা বাদে 1 এবং 3 ইটসেলফ, এই দুইটা বাদে আর কোনো সংখ্যা, আর কোনো ফ্যাক্টর নেই এদের, মানে আর কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না, এই জন্য এটা হলো প্রাইম নাম্বার। অপরদিকে আমরা যদি এখান থেকে 8 নিই, এই 8কে কিন্তু আমরা যদি ইটসেলফ হলো 8 আর 1, এটা বাদেও কি 4 দ্বারা ডিভাইড করা যায়, 2 দ্বারা ডিভাইড করা যায়, তার মানে এখানে মোর দেন 2, এই যে মোর দেন 2 ফ্যাক্টরস আছে, তখন এটাকে আমরা বলি কম্পোজিট নাম্বার। তো এই ছিল আমাদের আজকের ডেফিনেশনের পর্যায়ে। এখন আমরা একটা ছোট ম্যাথ করব খুব সহজে, যেগুলো আমাদের পরীক্ষায় রিপিটেডলি আসে। তো চলুন আমরা দেখি। খুব কমনলি আসে একটা ম্যাথ, যে প্রুভ দ্যাট √2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তো আমরা এটা পরীক্ষায় কিন্তু প্রচুর আসে এই √2। আমরা এই প্যাটার্নটা এত সহজভাবে, মানে একটা প্যাটার্ন ভেঙে ভেঙে বুঝবো। এখন √2-র জায়গায় যদি √3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার আসে, √5 ইজ অ্যান ইরেশনাল নাম্বার আসে, আমরা যেন যে কোনোটাই পারি। তো এটাকে আমরা করব হলো কন্ট্রাডিকশন পদ্ধতিতে। কন্ট্রাডিকশন পদ্ধতিটা কি? কন্ট্রাডিকশন পদ্ধতিটা হলো যে স্ববিরোধী একটা পদ্ধতি। মানে আমরা √2-কে ধরে নিব যে এটা একটা র্যাশনাল নাম্বার, তারপরে যখন র্যাশনাল নাম্বারের বৈশিষ্ট্যের সাথে এটাকে ফেলবো, দেখবো যে এটা আসলে র্যাশনাল নাম্বারের বৈশিষ্ট্যের সাথে মিলছে না, তখন আমরা বলবো যে যেহেতু এটা মিলছে না, তার মানে এটা একটা ইরেশনাল নাম্বার। তো চলুন দেখি আমরা কিভাবে কন্ট্রাডিকশন পদ্ধতিতে এটাকে সলভ করব। তো প্রথমে ওই যে বললাম, আমরা ধরেই নিব যে লেট √2 is a rational নাম্বার। এটাকে র্যাশনাল নাম্বার ধরে নিলাম। তাহলে আমরা এখন কি করব, তখন √2 ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, p/q লিখতে পারবো। যেখানে ওই যে আমরা দেখে আসছি র্যাশনাল নাম্বারের বৈশিষ্ট্যে যে q is not equal to 0 এবং p and q
হ্যাভ নো কমন ফ্যাক্টর। তো আমরা এটা হলো তার শর্ত, আমরা কিন্তু দেখে আসছি। আমরা বলছি যে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং পি অ্যান্ড কিউ হ্যাভ নো কমন ফ্যাক্টর। তাহলে পি এবং কিউ এমন হওয়া যাবে না যার একটা কমন ফ্যাক্টর থাকে, মানে এমন কোনো সংখ্যা থাকা যাবে না যে সংখ্যা দিয়ে পি কেও ভাগ করা যায় কিউ কেও ভাগ করা যায়, এমন কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না। তাহলে এটা হলো আমাদের সেই শর্ত, আমরা কিন্তু আগেই জেনে আসছি। তো এখন আমরা যদি এটাকে একটু ভেঙে করি, আমরা যদি এভাবে লিখি যে √2 কে এখন কি করলাম, আমরা উভয় পাশকে বর্গ করি। উভয় পাশকে যদি রুটটা উঠানোর জন্য যে বর্গ করলাম, এখানে লিখে দিলাম যে স্কোয়ারিং অন বোথ সাইডস লিখে দিলাম। তো এখন আমরা বর্গ করলে কি পাই, রুটের উপরে বর্গ করলে রুটটা উঠে যায়, এটা হলো একটা কমন নিয়ম। তাহলে রুটটা এখানে উঠে যাবে, এখানে শুধু 2 থাকবে, আর এটার ভ্যালু হবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি যে যদি আর গুণ করি, অর্থাৎ এরকম, এটাকে বলি আমরা আর গুণ। তাহলে আর গুণ করলে কি হয় যে এটা দিয়ে এটার নিচেরটা দিয়ে এটার উপরেরটা গুণ, আবার এটার নিচেরটা দিয়ে এটার উপরেরটা গুণ। কিন্তু 2 এর নিচেতে কিছু নাই, নাই মানে আমরা ধরে নিব কি এর নিচে 1 আছে। তাহলে হবে পি এর সাথে 1 গুণ, তাহলে কি হবে পি স্কোয়ারই থাকবে, আর 2 এর সাথে কিউ স্কোয়ার গুণ, মানে এটা হয়ে গেল এখন 2 কিউ স্কোয়ার। এখন এই জায়গাটা থেকে আমরা দেখতে পাই, আমরা ব্যাপারটাকে লিখবো এইভাবে যে উই সি দ্যাট পি স্কোয়ার is divisible by 2, so p is also divisible by 2। আমরা একটু এটা বুঝি কি বললাম আমরা এখানে, যে আমরা দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার কিন্তু 2 এর একটা গুণিতক, তার মানে পি স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করা যাবে। কিরকম ভাবে, আমরা পি এর মান তাহলে কি হবে, যেহেতু এটা 2 এর গুণিতক, তার মানে মানটা হবে এরকম যে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কিউ স্কোয়ার। তার মানে 4 স্কোয়ারের ভ্যালু কত, 4 স্কোয়ার মানে হলো 16। এই 16কেও যেমন 2 দিয়ে ভাগ করা যায়, আবার এই যে এটাকে আমরা যদি বলি সেই পি, আর এটাকে যদি বলি সেই পি স্কোয়ার, তাহলে পি কেও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এইটাই এখানে লিখেছি যে যেহেতু এটা 2 এর গুণিতক, তার মানে ওই সংখ্যাটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে, আবার ওর যে স্কোয়ার ওইটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। এতটুকু আমার মনে হয় আমরা এখন বুঝতে পারছি। তাহলে এখন আমরা এই যে এখানে পাইলাম যে পি 2 দ্বারা ডিভিজেবল, তার মানে কিন্তু আমরা এখন লিখতে পারি যে সো পি ইজ ইকুয়াল টু 2k। এখানে কেটা কি, কে ইজ অ্যান ইন্টিজার আমরা লিখলাম। তার মানে হলো যে এই যে ওই যে আমরা বললাম যে এটা 2 এর গুণিতক, ওই যে 4 এর এক্সাম্পলে যদি ধরি যে 4 যদি হয় তাহলে, বা এটা যদি 4 হয় তাহলে এটা হবে এরকম, মানে 2 এর গুণিতক হইতে হবে তাকে, যেহেতু এটা 2 আছে, তার মানে এই সংখ্যা যেটাই হোক না কেন, আমরা কোনটা তা তো জানি না, এই জন্য আমরা এটাকে কে ধরে নিছি। যেহেতু এটা 2 দ্বারা ডিভিজেবল, তার মানে এই পি সংখ্যাটা 2 এরই কোনো একটা গুণিতক হবে। আবার এটা যদি হয় 8, তাহলে এই কে এর মান হবে 4। এটা যদি হয় 16, তাহলে এর কে এর মান হবে 8। তার মানে 2 কিন্তু কনস্ট্যান্ট, কে এর মানটা চেঞ্জ হবে। এবং এটা কেন আমরা লিখলাম, এই যে এখানে লিখলাম যে পি ইজ অলসো ডিভিজিবল বাই 2, এই জন্য আমরা এখানে লিখলাম। এখন আমরা কি করব, আমরা উভয় পক্ষকে এখন স্কোয়ার করব। আমরা এটা একটু ইরেজ করে দিই। স্কোয়ার যদি করি তাহলে কি দাঁড়ায়, পি স্কোয়ার ইকুয়াল টু
2k এর উপরে একটা স্কোয়ার হবে। এখানে আমরা লিখব যে এই সাইড নোটগুলো কিন্তু লিখতে হবে, এটা লেখাই বেটার। স্কোয়ারিং অন বোথ সাইডস, উভয় পক্ষকে বর্গ করে পাই। এটাকে আমরা এখন লিখতে পারি পি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে দেখছি যে পি স্কোয়ার ইকুয়াল টু 2q স্কোয়ার। তার মানে এই 2q স্কোয়ারটা আমরা এখানে লিখতে পারি। আমরা লিখলাম পি স্কোয়ারকে 2q স্কোয়ার লিখলাম, আর এটা হয়ে গেল 4k স্কোয়ার। 2 স্কোয়ার মানে কি 4, আর কে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই 2টা যদি এই পাশে নিয়ে যাই তাহলে দাঁড়ায় q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4k স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে এটাকে আমরা যদি লিখি তাহলে দাঁড়াবে যে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2k স্কোয়ার। যে 2 দিয়ে 4কে যদি ডিভাইড করি তাহলে 2 থাকে। তাহলে আবার দেখেন যে এই ফরম্যাটটাতে কিন্তু চলে আসলো। এই যে পি স্কোয়ার ইকুয়াল টু যেমন 2q স্কোয়ার ছিল, এখানেও কিন্তু কি স্কোয়ার ইকুয়াল টু 2k স্কোয়ার। কে চেঞ্জ হয়েছে কিন্তু ফরম্যাটটা কিন্তু এই একই রকম আছে, একটা আননোন ভ্যালু এবং এটা 2 এর কিন্তু একটা মাল্টিপল। তাহলে আমরা এই যে এই কথাটাই ওখানে আবার লিখতে পারি যে we see that q square is divisible by 2, so q is also divisible by 2। একই রকম ভাবে লিখলাম যে এটা যেমন 2 এর গুণিতক, সুতরাং আমরা বলছিলাম যে তার মানে এটা যেহেতু 2 এর গুণিতক তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, আবার p কেও 2 দ্বারা ভাগ করা যায়। একইভাবে লিখলাম এটাও যেহেতু 2 এর গুণিতক তার মানে এটাকে স্কোয়ারটাকে যেমন 2 দ্বারা ভাগ করা যায় শুধু q কেও 2 দ্বারা ভাগ করা যাবে। সিম্পল। তার মানে আমরা দেখতেছি যে q কেও 2 দ্বারা ভাগ করা যায়, আবার p কেও 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে কি 2 p কেও 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, q কেও 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে দুইজনের একটা কমন ফ্যাক্টর আছে। আমরা এখন লিখব সুতরাং যে হেন্স p and q have common factor 2। p এবং q এর কিন্তু একটা কমন ফ্যাক্টর পাইলাম 2, কিন্তু আমাদের শর্ত বলছিল যে রেশনাল নাম্বার হইলে p এবং q এর হ্যাভ নো কমন ফ্যাক্টর হইতে হবে, এর কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না। তার মানে এই যে কন্ট্রাডিক্টস, it contradicts our initial assumption। তার মানে আমরা লিখলাম, আমরা শুরুতে যে ধরে নিছিলাম অ্যাজাম্পশন যে p ইকুয়াল টু √2 ইকুয়াল টু p বাই কিউ, বা এটা একটা রেশনাল নাম্বার, এই যে আমরা ধরে নিছিলাম, তার মানে এটার সাথে কিন্তু এখন এই কথাটা কন্ট্রাডিক্ট করতেছে, কারণ এর কমন ফ্যাক্টর 2 পাওয়া গেছে। তার মানে আমরা এখন লিখে দিতে পারি যে অতএব √2 is an irrational number। এটা আমরা এখন লিখে দিতে পারি যে প্রুভড। তো আমরা যদি এটা ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা এখন কিন্তু এই √2 জায়গায় √3 যদি আসে তাও কিন্তু আমরা পারবো, √5 আসলেও পারবো। আমরা একটু দেখি যে √2 জায়গায় যদি √3 আসে তাহলে কি করব। আমরা তখন এই জায়গাটায় এই জায়গাগুলো চেঞ্জ হবে আর এটাও চেঞ্জ হবে। তো আমরা জায়গাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। বাকি লেখাগুলো সেম রাখি। এই জায়গাটা একটু চেঞ্জ হবে, এখানে একটু চেঞ্জ হবে। তো আমরা এবার প্রুভ করে দিব যে √3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তাহলে কি দাঁড়ায়, তখন আমরা বলবো যে লেট √3 ইজ এ রেশনাল নাম্বার
এখানে কি লিখবো, তার মানে √3 = p/q। এবার আমরা দুই পাশকে স্কোয়ার করব, স্কোয়ার করে আমরা এবার √3-এর উপরে এই স্কোয়ারটা দিব, √3-এর উপরে স্কোয়ার দিলে এখানে শুধু 3 হবে। তখন ছিল p², এবার আর গুণ করব, এবার ওই সময় ছিল 2q², এখন এটা হয়ে যাবে 3q²। ওই p² থাকলো, 3q² হয়ে গেল। আমরা এবার কি লিখবো, যে উই সি দ্যাট p² ইজ ডিভিজিবল বাই, এখন আর 2 হবে না, এখন ডিভিজিবল বাই কতর গুণিতক, 3-এর, মানে ডিভিজিবল বাই 3। সো p ইজ অলসো ডিভিজিবল বাই, এবার কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখবো যে তার মানে যেহেতু p 3 দ্বারা ডিভিজিবল, তার মানে p আগের বার লিখছিলাম 2k, এবার লিখবো 3k, যেহেতু 3 দ্বারা ডিভিজিবল, তাহলে p² এবার 3k এর উপরে একটা স্কোয়ার দিব। তার মানে p² এর ভ্যালু আমরা যেখানে আগের বার ছিল 2², এখন 3², তাহলে এটাকে 3² লিখবো, আর এটাকে এভাবে লিখবো 9k², 3² 9। আর এটাকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি, তাহলে k² এখানে 9k² ডিভাইডেড বাই 3 চলে আসবে, এটা নিচে চলে আসবে। আর এটাকে আমরা যদি তখন আরেকটু ভেঙে লিখি, তাহলে দাঁড়াবে, কাটাকাটি করলে k² 3k²। তো 3k² যদি হয়, তাহলে আমরা এখন লিখতে পারি যে উই সি দ্যাট q² ইজ ডিভিজিবল বাই, এবার কি 2 না, এবার হয়ে যাবে 3। সো q ইজ অলসো ডিভিজিবল বাই 3। তার মানে আমরা এখন বলবো যে হেন্স, তার সুতরাং p অ্যান্ড q হ্যাভ কমন ফ্যাক্টর 3। p এবং q কে 3 দ্বারা দুইটাকেই ভাগ করা যায়। ইট কন্ট্রাডিক্টস আওয়ার ইনিশিয়াল অ্যাজাম্পশন। এখন আমরা এখানে লিখে দিব যে তার মানে √3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। শেষ। তেমন ওই যে একটা প্যাটার্ন আমরা ভালোভাবে বুঝলাম, একটা প্যাটার্ন ভালোভাবে বোঝার কারণে এখন √3 দিক, √5 দিক, যেটাই দিক আমরা কিন্তু এখন পারব। তো আমরা আবারও বলছি যে আমরা কিন্তু এই মুখস্থ বিদ্যার পিছনে ছুটব না, আমরা কি করব, আমরা সহজভাবে বুঝে বুঝে করব। তো আমাদের পরবর্তী এই নাম্বার সিস্টেমের পরবর্তী পার্টে ওই যে আমরা আরও কিছু অংশ দেখেছিলাম, a+ib আকারে প্রকাশ, কিউবিক রুট, তারপরে হলো আমাদের স্কোয়ার রুট, এগুলো বের করা, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং এনইউ স্টাডি হাবের সাথে থাকবেন।